জমি একই, কিন্তু মালিকানা কিংবা নিয়ন্ত্রণ দাবি করছে রাষ্ট্রের দুটি পৃথক দপ্তর। সেই দুই দপ্তরই আবার এই একই জমি বরাদ্দ দিয়েছে হাজার খানেক লোকের ভেতর। দখল প্রক্রিয়া নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। বলছি, মিরপুরের দুয়ারিপাড়ায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং ওয়াকফ স্টেটের বরাদ্দ দেয়া প্রায় ৬০ বিঘা জমির ওপর প্রায় ৫৫০ প্লটের গল্প। গত ২ যুগ ধরে যেখানে প্রতিনিয়ত চলছে শত শত পরিবারের ভিটেমাটি ভাঙাগড়া এবং দখল বেদখলের খেলা। আজ উন্মোচনে দেখাতে চাই কিভাবে সরকারের দুটি দপ্তরের সমন্বয়হীনতা এবং গায়ের জোর দেখানোর প্রবণতার মাসুল গুনতে হচ্ছে কয়েকশো সাধারণ মানুষকে। সঙ্গে আছি আমি মাজহার মিলন। ২০১৯ সালের ২২শে ডিসেম্বর এভাবেই গুড়িয়ে দেয়া হয়েছিল মিরপুরের দুয়ারিপাড়ার সপাচেক কাঁচাপাকা ঘরবাড়ি। নিজেদের বরাদ্দ দেয়া ৫৭৪ জন প্লট মালিককে দখল বুঝিয়ে দিতে অভিযান চালায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। উচ্ছেদ করা হয় ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াকফ স্টেট থেকে বরাদ্দ পাওয়া ৪২১ প্লট মালিককে। সেই ধ্বংসস্তূপের চেহারা আবার পাল্টেছে। গড়ে উঠেছে ৮তলা ১০তলা ভবন থেকে শুরু করে ছোট ছোট টিনশেড কিংবা সীমানা দেয়া প্লট মিলিয়ে নতুন এক আবাসিক চেহারা। বদলে যাওয়া এই দুয়ারিপাড়ার ৬ নম্বর রোডে প্রায় সারাক্ষণই দেখা মেলে আব্দুল হক নামের এই ব্যক্তির। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেও মাঝে মধ্যেই এখানে দিন কাটায়। উদ্বিগ্ন চেহারা নিয়ে প্রায় প্রতিদিনই একই জায়গায় তারা আসলে কি করেন জানতে চাওয়া হয় তাদের কাছে। এই জমিটা আমি পাহারা দেই, এটা জাতীয় গৃহায়ণ ১৯০০ সালে ভাঙ্গে দিছে। ভাঙ্গে দেওয়ার পর আমি আইনের আশ্রয় নিছি। আইনে আমার দখলে আছে জায়গা, আমার সাইনবোর্ড আছে, আমার সবকিছু আছে। সাইডে তারা বিল্ডিং করিয়া হালাইছে এবং যে কোনো মুহূর্তে আমার জায়গাটা দখল করতে পারে। এইটাই আমার শেষ সম্বল। আমার বাড়ি বাসায় থাকি, আমার হারা জীবনের সম্পদ এইটা। আমার জন্ম এই জায়গা। এখন আমাদের একটাই ভয় কাজ করে, জাতীয় গৃহায়ণ যাদের বরাদ্দ দিছে তারা এই প্লট যে কোনো সময় দখল করে নিতে পারে। নিজের মালিকানা দাবি করা প্লটের তালা খুলে ভিতরে নিয়ে যান আব্দুল হক। ২.৫ কাঠার প্লটটি তিনি বরাদ্দ পেয়েছেন আইনউদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ স্টেট থেকে। আইন অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ওয়াকফ প্রশাসকের দপ্তরের মাধ্যমে সরকারকে নির্দিষ্ট টাকা পরিশোধ করে ১৯৯৭ সালে এই বরাদ্দ নেন আব্দুল হক। শুধু তাই নয়, এই মুহূর্ত পর্যন্ত জমির মালিকানার সবগুলো প্রয়োজনীয় নথি বের করে দেখাচ্ছিলেন আমাদের। এই যে আমার কারেন্ট মিটার বিল, এই যে আমার 30/6 এটা আমার দলিল স্যার। লিজ দলিল? হ্যাঁ, লিজ দলিল স্যার। এটা আমার মাঠ পড়ছা, আমার নামে রেকর্ড হয়েছে আব্দুল হক। এটা মাঠ পড়ছা, দুইটা কপি হয়েছে। এটা হইলো সিটি জরিপ স্যার। আর আমি কারেন্ট বিল দিতেছে, আমার প্লট আমার দখলে, তাই কেটে দিবে। ওনারা জোর করে আমার তালা ভাঙ্গিয়ে স্যার অন্য তালা লাগানোর জন্য চেষ্টা করতেছে। আব্দুল হকের সঙ্গে কথা বলার কিছুক্ষণের মধ্যেই সেখানে দেখা গেল একই জমির মালিকানা দাবি করা আরো দুজনকে। প্লটটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্বে দুই পক্ষ। ঠিক আছে, দুপক্ষেরই নথিগুলো দেখি আমরা। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ পেয়ে জমির দখল নিতে এসেছেন এই দুই ভাই বোন। একই জমি তাদের বাবাও বরাদ্দ পেয়েছেন। সব দেনা পাওনা শোধ করার পর জমির দখল বুঝিয়ে দেয়া হয়েছে তাদেরকেও। ভাই, আপনি কি আমার শত্রু? না ভাই, আপনার সাথে আমি ভদ্রলোক মানুষ, আমি একজন ভদ্রলোক। ভুল বোঝাবুঝি হইতে না, কোনো ভুল বোঝাবুঝি হইতে। এটা দেখেন, আপনি যদি আমার প্লটে বাড়িঘর করেন, আপনি তো থাকতে পারবেন না, বা আপনার প্লটে আমি করলে থাকতে পারবো না। এটা প্রশ্ন আসে না। কাগজ যার রাইট সেই পাবে, ঠিক আছে? শুধুমাত্র এই দুটি পরিবার নয়, পুরো দুয়ারিপাড়া জুড়ে প্রতিদিন এমন বিবাদ বাহাসে জড়ায় হাজার খানেক পরিবার। তাদের কেউ গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ পেয়ে দখলে গিয়ে বাড়িঘর বানিয়েছেন, আবার ওয়াকফ থেকে বরাদ্দ পাওয়া কেউ উচ্ছেদ হওয়ার পর আবারও দখলে নিয়ে কোন রকমে টিকে আছেন। উদ্বেগ উৎকণ্ঠায় দুই পক্ষই। কখন প্রতিপক্ষ এসে দাবি করে জমির মালিকানা।
এই দ্বন্দ্বের সুযোগে প্রতিদিন সেখানে যুক্ত হন স্থানীয় রাজনীতির কলাকুশলীরাও। চলতে থাকে দখল বেদখলের খেলা, সঙ্গে নানান ভূমিকা পালন করে স্থানীয় প্রশাসন। রূপনগরের উত্তর পশ্চিমে দুয়ারিপাড়া এবং আশেপাশের এলাকা জুড়ে কয়েকশো বিঘা জমি ওয়াকফ এস্টেট হিসেবে 1913 সালে করা সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত। পরবর্তীতে এসএ, আরএস কিংবা সদ্য সাম্প্রতিক সিটি জরিপেও এসব সম্পত্তির অনেকগুলোই ওয়াকফ সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে। সেভাবে বরাদ্দও দেয়া হয়েছে 421 জনের কাছে। এখন পর্যন্ত যতগুলো ভূমি জরিপ হয়েছে সব রেকর্ডই ওয়াকফ স্টেটের পক্ষে। সেগুলো যাচাই বাছাই করে বরাদ্দের অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সেগুলোর নামজারি কিংবা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে জেলা প্রশাসকের দপ্তর থেকে পাওয়া নির্দেশনার মাধ্যমে। সেই অনুযায়ী গৃহকর কিংবা রাজস্ব দিয়ে যাচ্ছেন এই ওয়াকফের বরাদ্দ পাওয়া প্লট মালিকরা। সেই একই জমি আবার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে অধিগ্রহণ করে সেগুলো গৃহায়ণ কর্তৃপক্ষকে দিয়েছে জেলা প্রশাসনই। সেই অনুযায়ী সেই গেজেটের বলে দখল কিংবা উচ্ছেদ চালিয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষ। আবার একই প্লট যেগুলোর মালিকানার সব কাগজপত্র এখন পর্যন্ত ওয়াকফের বরাদ্দধারীদের নামে, বিদ্যুৎ, পানি সহ অন্যান্য যতগুলো সেবা রয়েছে সেগুলো তাদের নামেই রয়েছে। এমন সব মালিকানার যুক্তি অগ্রাহ্য করতে পারছে না সরকারও। এসব কাগজপত্রের সূত্র ধরেই দখল ছাড়তে নারাজ ওয়াকফ থেকে বরাদ্দপ্রাপ্তরা। উন্মোচনের ক্যামেরার সামনে তাদের দাবি সরকার থেকে শুরু করে সবার কাছে তুলে ধরতে মরিয়া তারা। এখন তো যে বাড়িঘর করতেছে, এখন এই অবস্থায় মানে খুবই শঙ্কিত, চিন্তিত আছি। এটা আদৌ পাই কিনা সেটা জানি না। এখন সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে পাইতে পারি আর কি। সরকার যদি না করে তাহলে তো আমরা পাবো না। আমি আমার প্রবাসের যে জাপানের যে টাকা আমি সম্পূর্ণ এখানে ইনভেস্ট করছিলাম। সরকারের ঘরে আমাদের টাকা দেওয়া আছে, ছাড়পত্র আছে, পিরিয়ডের কাগজ আছে, তারপর আমাদের কারেন্ট বিল, গ্যাস বিল, আমরা এখানে ছিলাম, আমরা এখানে সবাই বসবাস করছি, অনেক বছর ধরে বসবাস করছি। কিন্তু তখন আমাদের যখন ভাঙ্গে দেওয়ার পরে আমরা তো এখন অসহায়। ইলিয়াস মোল্লার লোকজনের জন্য এই জায়গা আমরা ছাড়তে পারি না, তারা আমরা দৌড়ে আইছি এই জায়গায় ভিত্তি দেন। যে প্লটের দখলে থেকে এই ব্যক্তি নিজের দাবি দাওয়াগুলো বলছিলেন, ঠিক দুদিন পরে সেখানে গিয়ে দেখা যায় বাড়ি বানানোর কাজ করছেন গৃহায়ণ থেকে বরাদ্দ পাওয়া অন্য ব্যক্তিরা। তার মানে প্লটটি বেদখল হয়ে গেছে। ওয়াকফা কি, কারা ওয়াকফার, এটাই তো আমরা জানি না, বুঝি না। গৃহায়ণের জায়গায় গৃহায়ণ আমাদেরকে বরাদ্দ দিচ্ছে, আমরা একটু জানি। ওয়াকফা কি এই জিনিসই তো জানি না আমরা। এই ব্যক্তিদের হাতে থাকা গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দপত্রে নতুন একটি বিষয় খেয়াল করেছি আমরা। 1995 সালে 2 লক্ষ টাকা শোধ করে এক একজন গ্রহীতা বরাদ্দ পান 2.5 কাঠা জমির এক একটি প্লট। কিন্তু 2014-15 সালে এসে একই গ্রহীতাকে আবারও নতুন করে 12 লক্ষ টাকা শোধ করতে হয় গৃহায়ণ কর্তৃপক্ষকে নতুন বরাদ্দের জন্য। 2.5 কাঠা জমির মূল্য বাবদ 14,10,861 টাকা। এইটা কেন? আপনি তো 2 লক্ষ টাকা তখন দিয়েই দিচ্ছেন প্লটের মূল্য ধরে, 1,80,000 টাকা দিয়ে দিচ্ছেন। এইখানে আবার এটা 14 লক্ষ টাকা নতুন করে ধরলো কেন? এটা কইতে পারি না। দুয়ারিপাড়া নিয়ে দশকের পর দশক ধরে অসংখ্য মামলা হয়েছে, রায় হয়েছে, নির্দেশনা এসেছে। 2019 সালে গৃহায়ণ কর্তৃপক্ষ সেখানে অভিযান চালানোর পর 2020 সালে একটি রিট পিটিশন দাখিল করা হয়। 2024 ফেব্রুয়ারিতে সব ধরনের উচ্ছেদ এবং দখল কার্যক্রম বন্ধ করে সেখানে একটি রায় দেয়া হয়। সেই রায়টি আবার স্থগিত হয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি আবেদনের প্রেক্ষিতে। 2023 সালে অন্য আরেকটি রিট পিটিশনের প্রেক্ষিতে এসে 2024 সালের মে মাসে আদালত অন্য একটি স্থিতাবস্থা জারি করেন। সেখানে সব ধরনের উচ্ছেদ কার্যক্রম, দখল কার্যক্রম এবং নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়ে। উচ্চ আদালত থেকে দুই পক্ষের জন্য এটি সর্বশেষ নির্দেশনা। কিন্তু উচ্চ আদালতের এমন নির্দেশনা মানার কোনো গরজ দেখায়নি কোনো পক্ষেই। কারণ গত 1 বছরেরও বেশি সময় জুড়ে এখানে নির্মাণ করা হয়েছে অসংখ্য বহুতল বাড়ি, এখনো নির্মাণ কাজ চলছে অনেকগুলোর। গৃহায়ণ কর্তৃপক্ষের স্থানীয় কর্মকর্তারা বরং উৎসাহী ছিলেন তাদের বরাদ্দধারীদের দখল বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে। জমি নিয়ে উত্তেজনার এক ঘটনায় এক কর্মকর্তার ফোনে সেই প্রমাণও পাই আমরা। এতদিন কোনো ডিস্টার্বিং ছিল না, এই আপনার যখনই আপনার 5 তারিখের পরে এই শুরু হয়েছে আপনার এই প্লটগুলোর মধ্যে অবৈধ দখলদার আবারও ঢোকানো।
উচ্চ আদালতের রুলের যে স্থিতাবস্থার কথা ফোনে ওই কর্মকর্তা জানান, তার বাইরেও যে আরও একটি স্থায়ী স্থগিতাদেশ রয়েছে তা কেন তিনি অমান্য করে উচ্ছেদ ও দখল প্রক্রিয়ায় সামিল হচ্ছেন তা জানতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের স্থানীয় কার্যালয়ে যাই আমরা। ওপরের নির্দেশ ছাড়া ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ায় গোপনে তার বক্তব্য ধারণ করি আমরা। আমার তো টেবিল চেয়ার যেহেতু সরকার দিচ্ছে, আমার তো কিছু কাজ আছে। আমি যদি এগুলা দেখভাল বা এই ধরনের অবৈধ দখল হচ্ছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানাই, আমি যদি আমার কাজটা না করি, আমার তো মতো অফিসার তো এখানে দরকার নাই। ওকে, কিন্তু এই আদালতের নিষেধাজ্ঞা তখন হচ্ছে যে আপনাদের এই আদালতের নিষেধাজ্ঞা তো আপনি আমার কাছে দিবেন না, আপনার দিবেন হচ্ছে আমাদের প্রধান কার্যালয়ে আসবে, ওখান থেকে আমাদের চিঠি দিয়ে দিবে যে না তুমি ওখানে এই সেকশনের কোনো কাজকর্ম তুমি যাবা না। তবে শুধু গৃহায়নের কর্মকর্তারাই নন, পুলিশও উচ্ছেদ কিংবা দখলে সক্রিয় এবং সেটি আদালতের নির্দেশ উপেক্ষা করেই। গৃহায়ন কর্তৃপক্ষ থেকে প্লটের বরাদ্দধারীরা কোনো প্লট দখল করতে গেলে পুলিশ তাদেরই পক্ষ নেন, এমন অভিযোগ পুরনো। সেই অভিযোগের সত্যতা জানতে পরিচয় লুকিয়ে থানায় কিছু অভিযোগ এবং উচ্চ আদালতের নির্দেশনার কপিসহ কয়েকজন ভুক্তভোগীর সঙ্গী হই আমরা। আমাদেরকে তাৎক্ষণিক ফোন দিলে পুলিশ যায়, গিয়ে আইন শৃঙ্খলার জন্য যদি যেন অবনতি না হয় এই জন্য উভয় পক্ষকে আপনারা বিজ্ঞ আদালতের আশ্রয় নিয়ে। আদালতের নির্দেশনার কথা তুলে পুলিশের এমন পক্ষপাতিত্বের কারণ জানতে চাইলে পরামর্শ দেয়া হয় আদালতের শরণাপন্ন হওয়ার। বিজ্ঞ আদালতের যখন স্ট্যাটাস করে এটা হলো, তারপরে যদি কেউ কাজ করে তাহলে ওই আদালতে গিয়ে আবার ভায়োলেশন কেস করবে, যে কোর্ট কন্ডেম করছে যে বিজ্ঞ আদালত আপনি এই আদেশ দিয়েছেন, এই আদেশ মানেনি, এটা ফৌজদারি অপরাধ, এটা দেওয়ানি অপরাধ, ওই সংশ্লিষ্ট আদালতই এটার ব্যবস্থা নিবে। গৃহায়ন কর্তৃপক্ষ যখন তার বরাদ্দধারীদের দখল পাইয়ে দিতে আদালতের নির্দেশনার তোয়াক্কা করছে না, তখন 421 জনকে প্লট বরাদ্দ দিয়ে আইনউদ্দিন হায়দার এবং ফয়জুন্নেসা ওয়াকফ স্টেটের মোতোয়াল্লি কিংবা যাদের নির্দেশনায় এই বরাদ্দ হয়েছে, সরকারের সেই প্রতিষ্ঠান কি করছে সেই উত্তর জানতে চাওয়া হয় ওয়াকফ প্রশাসকের কাছে। অতিরিক্ত সচিব পদমর্যাদার মোহাম্মদ ফখরুল ইসলাম ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে এই দায়িত্ব পালন করছেন। তার উত্তর ছিল অবাক করার মতো। জমি বিক্রি করে দায় দায়িত্ব অনেকটা ঝেড়ে ফেলেছে এই দপ্তর। 99 বছরের লিজ হচ্ছে এটা এক ধরনের বিক্রি। আপনি যখন একটা জমি কিনবেন বা বরাদ্দ নেবেন, এটা সবকিছু যাচাই বাছাই করার প্রাথমিক দায়িত্ব কিন্তু আপনার, এবং সবকিছু যাচাই বাছাই করে আপনি সঠিক মনে করছেন পরে লিজটা নিচ্ছেন। আপনি একটা জিনিস বিক্রি করেন 30 বছর আগে, 30 বছর পরে যদি কেউ এসে বলে যে আমার এটা সমস্যা হিসাব ঠিক করে দেন, আপনি বিবেচনা করেন কত যুক্তিসঙ্গত হবেন। আমি তো মনে করি না যারা 30 বছর আগে লিজ নিচ্ছেন এটা যদি এস্টেট মালিক না হইতো তাহলে এটা ওয়াকফ প্রশাসনের পারমিশন দিত না, মিনিস্ট্রিও পারমিশন দিত না, আপনিও কিনতেন না, আপনিও দলিল রেজিস্ট্রি করতেন না। জমির মালিকানা, আদালতের নির্দেশনা আর দখল বেদখলের চলমান হাঙ্গামায় আইনি প্রতিকার কেমন হতে পারে তা জানতে আমরা শরণাপন্ন হই সুপ্রিম কোর্টের এই আইনজীবীর সঙ্গে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মেবি পুলিশ, মেবি গৃহায়ণ কর্তৃপক্ষ, মেবি ধর্ম মন্ডলে যাই করুক, যেহেতু আদালতে একটা স্ট্যাটাস কো আছে, এটা মানে হচ্ছে যা অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। এটা ফার্দার কোনো ডেভেলপমেন্ট কাজ এখানে আদালতের রুলটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত করা যাবে না। সুতরাং এর বাইরে যেটাই হচ্ছে, যত দূর হচ্ছে, এটা ইলিগাল হচ্ছে এবং অবশ্যই এটা আদালতের আদেশের প্রতি অবমাননা। সুতরাং যে কর্তৃপক্ষ, যে পক্ষ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা অবশ্যই এটা আদালতের নজরে আনতে পারেন। দুই পক্ষই যে প্রক্রিয়ায় জমি বরাদ্দ দিয়েছে তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। ওয়াকফের কথাই ধরা যাক। মোতোয়াল্লি ঠিক করেন ওয়াকফ স্টেটের বন্দোবস্ত কি হবে, বরাদ্দ কারা পাবে, কিভাবে পাবে, সবই। তাকে খুশি না করে জমির বরাদ্দ পাওয়া সম্ভব না এমন অভিযোগ রয়েছে আমাদের কাছে। আবার এসব জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রয়োজন ধর্ম মন্ত্রণালয় এবং ওয়াকফ প্রশাসনের। সেখানেও নানান অনিয়মের অভিযোগ রয়েছে। দুয়ারিপাড়ায় যেভাবে ওয়াকফ স্টেট বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে মাত্র 50,000 টাকার সরকারি ফি এর উল্লেখ রয়েছে, কিন্তু আদতেই কতটুকু হয়েছে সে হিসাবটিও জানা প্রয়োজন। 1997 সালে আমি এখানে ওকে তাদেরকে পে করি এবং 1999 সালে আমার নামে 50,000 টাকা পে অর্ডার মধ্যে জমা দেওয়ার পরে রেজিস্ট্রি হয়। সেখানে রেজিস্ট্রি করার সময় ওয়াকফা অফিসের একটা খরচ যায়, রেজিস্ট্রি অফিসের খরচ যায়, ধর্ম মন্ত্রণালয়ের খরচ যায়, মোতোয়াল্লি সাহেবদের খরচ দিয়ে তখন 5.5 লাখ টাকা খরচ পড়ছে।
ওয়াকফ স্টেট থেকে বরাদ্দের জন্য অদৃশ্য খাতে টাকা দেওয়ার হিসাব অবশ্য অতি সামান্য মনে হবে গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ হওয়া প্লটের গল্প শুনলে। প্রচন্ড ক্ষিপ্ত এই ডাক্তার দম্পতি দুয়ারিপাড়ায় ওয়াকফ স্টেট থেকে প্লট বরাদ্দ নিয়েছিলেন মোটা টাকা খরচ করেই। প্রায় 15 লাখ টাকা খরচ করে ছোটখাটো বাসা বানিয়ে বসবাসও করছিলেন তারা। কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষ যখন সবাইকে উচ্ছেদ করে, তখন সেই প্লটটি নতুন করে পেতে আবারও 30 লাখ টাকা দেন এক দালালকে। গৃহায়ন কর্তৃপক্ষের অফিস সহকারী মোস্তফা কামাল শাহিনের বরাত দিয়ে অন্তত 52 জনের কাছ থেকে টাকা নিয়েছেন জামাল মাস্টার নামে সেই দালাল। প্লটের গ্যারান্টি দিতে রীতিমতো রসিদ দিয়ে নেওয়া হতো বিশাল অঙ্কের সেই টাকা। কিন্তু শেষ পর্যন্ত অন্য সবার মতোই এই দম্পতির টাকাও মেরে দিয়েছে চক্রটি। টাকার শোকে পাগল প্রায় দম্পতি এখন আর এটি নিয়ে মুখ খুলতেও চান না। হাউজিং এর প্লট এগুলো ওই যে ইদা বেচছে, শাহিন মোস্তফা কামাল শাহিন বেচছে, দেলোয়াররা বেচছে। আমাদের যে টাকাগুলো নিচে টাকাগুলো নিয়ে শিখতেছেন। আমার বউ আদা পাগল হয়েছিল, মেন্টাল হাসপাতালে ছিল। আপনাদের সাথে আমি কথা বলে যাব, কথা বলবো, ডিটেইলস বলবো, আমার বাসায় অ্যাটাক হবে, এর দায়ভার কে নেবে? হাউজিং এর ওই লোক করে তুলে নিয়ে গেছিল ওই আমার ওয়াইফ রে, বুঝলেন, ওই শাহিন। শুধু মামলা নয়, দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ হয় শাহিনের বিরুদ্ধে। কিন্তু অজানা কারণে সেই মামলার কোনো অগ্রগতি হয় না, বরং আরো অনেক জালিয়াতির সঙ্গে তার নাম জড়ায় দিনের পর দিন। মিরপুর 10 নম্বর সেক্টরে লাগোয়া এই বাড়ি দুটির প্লট মালিক একই ব্যক্তি। একটি গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দ সূত্রে পাওয়া, অন্যটি আরেক গ্রহীতার কাছ থেকে কিনে নেয়া। 40 বছরেরও বেশি সময় ধরে এখানে তাদের বাস। প্লট মালিক মারা গেলে কিনে নেয়া বাড়িটির কাগজপত্র হালনাগাদ করতে গত বছর গৃহায়ন কর্তৃপক্ষের কার্যালয়ে যান তারা। সেখানেই কথা হয় মোস্তফা কামাল শাহিনের সঙ্গে। কাগজপত্র ঠিকঠাক করার আশ্বাসও পান এই পরিবারটি। আমরা যখন ওই আমাদের পাশেরটার কাগজপত্র যখন আমরা যাই, তখন ওনাকে আমি বারবার, শাহিন স্যারের সাথে আমি বারবার কথা বলছি। ওনাকে জানানো হয়েছে যে ভাই আমার এই বাড়িটা করতে কিরকম খরচ হবে, কি আসে বিষয়, কতদিন, এটা ওনাকে জানানো হয়েছিল বারবারই। আচ্ছা, তো উনি বলছে ঠিক আছে আপনি আসেন, আমি করে দিব, এ পর্যন্তই। কিন্তু শাহিনের সঙ্গে কথা বলার কয়েকদিনের মাথায় সেই প্লটটি রওশন আরা নামের আরেক নারীর নামে বরাদ্দ হয়েছে এমন একটি ফাইল সামনে চলে আসে। সেই অনুযায়ী রেজিস্ট্রেশনও হয় তড়িঘড়ি করেই। মুশকিল বাধে যখন দেখা যায় 1962 সালে প্লট বরাদ্দ পাওয়া রওশন আরার জন্ম 1965 সালে। রওশন আরাকে কেউ কোনোদিন না দেখলেও সেই জমি বিক্রির চেষ্টা করতে গিয়ে ফাইল জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। এমন ভুয়া নথিপত্র তৈরি করে অসংখ্য প্লট বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন গৃহায়নের কর্মচারী শাহিন। এমন ফিরিস্তি সবার মুখে মুখে। এসব জালিয়াতির বিষয় নিয়ে কথা বলতে শাহিনের খোঁজে বেশ কয়েকবার গৃহায়নের মিরপুর কার্যালয়ে যাই আমরা, কিন্তু তার খোঁজ মেলে না। শাহিন ভাই কোথায় বসেন? শাহিন ভাই এই জমি বসেন, আজকে সে চলে গেছে। জি জি জি, এসে চলে গেছে মানে কি? এখন বাজে 2টা। আওয়ামী লীগের শাসনামলে গৃহায়নের স্বঘোষিত ট্রেড ইউনিয়ন সভাপতি মোস্তফা কামাল শাহিন হাজার হাজার নথি নিজ দায়িত্বে রাখলেও অফিস তাকে খুব একটা করতে হয় না। আওয়ামী দাপটে তাকে কেউ কোনোদিন মুখ ফুটে কিছু বলারও সাহস পাননি। এটি আসলে এই নির্বাহী প্রকৌশলীর দপ্তর, ঢাকা ডিভিশন 1-এর হাজিরা খাতা। মোস্তফা কামাল শাহিন আজকে 2 তারিখ জানুয়ারি মাসে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তিনি কেন ছিলেন না অফিসে সেটাও নিশ্চয়ই তিনি জানেন। ডিসেম্বরে 8-9 তারিখে তার কোনো অ্যাটেন্ডেন্স নাই, 31 তারিখে তার কোনো অ্যাটেন্ডেন্স নাই। দুদকের অনুসন্ধান থেমে গেলেও সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতির বিভাগীয় তদন্ত চলছে। কিন্তু শাহিন একা নন। গৃহায়ন কর্তৃপক্ষের নানান স্তরে কর্মকর্তা কর্মচারীরা যুগের পর যুগ ধরে প্লট বরাদ্দর নামে জালিয়াতিতে জড়িয়েছেন। একই নামে একাধিক প্লটের বরাদ্দ কিংবা একই প্লট একাধিক নামে বরাদ্দের নথি তৈরি করে কোটি কোটি টাকায় সেগুলো হস্তান্তরের অসংখ্য জালিয়াতির কাগজপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। যেমন মিরপুর 10 নম্বর সেক্টরের সি ব্লকে 8-এর 2 নম্বর প্লটটির খোঁজে আমরা, যেটি বরাদ্দ করা হয়েছে নূরবানু নামের এক নারীর অনুকূলে 1979 সালে। অবশেষে প্লটটির সন্ধান মেলে বসবাসকারীরাও। একই প্লট একই সময়ে বরাদ্দ করা হয়েছিল সুন্দর নেসা নামের অন্য এক নারীর নামে, যার পরিবার কয়েক পুরুষ ধরে এই এলাকার স্থায়ী বাসিন্দা।
এই আপনাদের সম্পত্তি অ্যাকুয়ার করেই এটা করা হয়েছে তাই না? সম্পত্তি মানে একর গোছা এক খান হ্যাঁ একের পরে সাজিল হ্যাঁ। তখন আমি দখল দখল আমি ও তারপরে আপনাদের নামে এই প্লটটা বরাদ্দ হয়েছে। নূরবানুকে স্থানীয়দের কেউ কোনোদিন দেখেননি বলেই জানা গেল। একটা না আরো বেশ কয়েক জায়গায় নূরবানুর নামে আছে, কিন্তু এইখানে আমরা স্থানীয়, এইখানে নূরবানুর নামে কোনো কিছুই নেই। এভনু 5 এ ব্লকে প্লট দিছে নূরবানুরে, কিন্তু কোন নূরবানু এটা আজ পর্যন্ত খুঁজে পাই না। কিন্তু সেই নূরবানুর নামেই পরে আবারও দুটি পুনর্বাসন প্লট বরাদ্দ হয়েছে 1995 সালে, পাশেই 13 নম্বর সেক্টরে। বি ব্লকের 1 নম্বর লেনের 30 আর 32 নম্বরের সেই প্লট দুটিও খুঁজে বের করি আমরা। এরই মধ্যে দুবার হাত বদল হলেও নূরবানু নামের কেউ কখনো সেখানে ছিলেন না নিশ্চিত হই আমরা। মানে জব্বার মেয়ে যে বর্তমানে রুহুল আমিন মিয়ার রুহুল আমিন মিয়া জব্বার মেয়ের ছেলে, তারা তো ওই আদি পুরাতন তারা এই জায়গায় জমিদার। শুরু থেকেই দখলে থাকা ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের লোকেরা সম্প্রতি প্লটটির দখল বিক্রি করেছে 4 জন সরকারি কর্মকর্তার কাছে। আব্বার নামে হয়েছিল পাকিস্তান আমলে, বাস এটুকুই জানেন। আপনারা এখন সেটা বিক্রি করে দিয়েছেন? আমরা দখল বেঁচে দিছি, মানে ওই কাগজ মাগজ আমরা কোনো বেশি বুঝিনি। 25 জন বুঝলেন, মানে আমার তো রেস্টুরিটা আমার আব্বার নামে হয়নি। কিন্তু নথিতে থাকা প্লট মালিক নূরবানু তাহলে কোথায়? কে কার প্লট কার কাছে বিক্রি করলো জানতে সরকারি সেই কর্মকর্তাদের খুঁজে বের করি আমরা। কাগজপত্র দেখানোর কথা বললেও তারা দেন দরবার শুরু করেন বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য। মাজার ভাইয়ের সাথে আমি কথা বলছি, আমার যোগাযোগ এদের সাথে অনেক বন্ধুত্ব, মাজার ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব অনেক। উনি যেটা বলছেন যে আপনাদেরটা বাদ দিয়ে টোটাল, হ্যাঁ ওই জন্য আমি তো আপনাকে আমি আপনাকে ওইটা যাচ্ছি। দফায় দফায় দেখা করার জন্য ডাকতে থাকেন বিভিন্ন জায়গায়। এক পর্যায়ে তারা স্বীকার করেন নূরবানুর নামে থাকা কাগজ আর দখলদারদের কাছ থেকে থাকা দখল কিনেছেন তারা নামমাত্র মূল্যে। পুরো বিষয়টি ঘটেছে গৃহায়ণ কর্তৃপক্ষের মিরপুর কার্যালয়ের কিছু দালাল এবং কর্মচারীর মাধ্যমে। সরকারি কর্মকর্তা হওয়ায় অনেকটা গোপনেই বিষয়টি ম্যানেজ হয়েছে সব পক্ষের মধ্যে। আমরা হাবিবার আশরাফ বললাম তো, আপনি কারণ লাগেন ভাই, আমি কারো কাছে লাগতে নম্বরে যে হাবিবা দুজনে ফোন নাম্বার নেন, দেখবেন কাজ হয়ে গেছে। এই তো নূরবানু সিন্ডিকেট, নূরবানুর সাথে আমাদের কোনো কালো দেখা। আপনি কোথা নিয়ে আসছিলেন তাহলে নূরবানুকে? তারা নিয়ে আসছে হাউজিং এ দেয় দে, ও কোথায় থাকে আমরা জানি নাকি? আমরা জানি হাউজিং এ তারা তার সাথে। পুরো বিষয়টি চেপে যেতে ক্যামেরার আড়ালে ডেকে মোটা অঙ্কের টাকা সাধেন ভুয়া নামে বরাদ্দ হওয়া প্লটের ক্রেতারা। বুঝতে বাকি থাকে না জালিয়াতির জাল ছড়ানো হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দ হওয়া অসংখ্য প্লটের নথির পরতে পরতে। দুয়ারিপাড়ায় আদালতের নির্দেশনা অমান্য করে দখল বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চালানো জালিয়াতির আখড়া হিসেবে পুরো দপ্তরের ভূমিকা নিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের বক্তব্য জানতে 2 সপ্তাহ ধরে অন্তত 4 বার চেয়ারম্যানের সঙ্গে দেখা করি আমরা। তিনি নিজে বারবার সাক্ষাতের সময় পেছানোর পর অবশেষে আইন কর্মকর্তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দেন, কিন্তু সেই কর্মকর্তার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রতিষ্ঠানটির যা খুশি তাই করার ব্যাখ্যাও তাই পাওয়া সম্ভব হয়নি। সরকারের দুটো পক্ষের মধ্যে সমন্বয়হীনতার অভাব ছিল। আদালতের রায়ের পরে এক পক্ষ মামলায় জয়লাভ করবেন, এক পক্ষ পরাজিত হবেন। সেক্ষেত্রে পরাজিত পক্ষ যে ক্ষতিগ্রস্ত হবে সেইটার দায়টাও তো সরকারের উপর চলে আসছে। এবং এই যে ভোগান্তি, এই যে তার যে এতদিনের সময় নষ্ট, এতদিনে এটা একটা ক্ষতিপূরণ আকারে হয়তো তিনি পাবেন, এটা কোত্থেকে আসবে? এটা তো সরকারি কোষাগার থেকে আসবে। আলটিমেটলি এই সরকারি কোষাগার কোত্থেকে আসে? জনগণের টাকা থেকে আসে। সুতরাং আলটিমেটলি সব দিক দিয়ে লুজার হচ্ছে জনগণ। এবং যাদের সঠিকভাবে কাজ করার কথা ছিল তারা সঠিকভাবে আজকে কাজটা করতে না পারায় আজকে এই ভোগান্তি তৈরি হচ্ছে। নাগরিকের আবাসন সমস্যা সমাধানের জন্য গৃহায়ণ কর্তৃপক্ষের সৃষ্টি, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত আবাসনের নামে এখানে কত জাল জালিয়াতি আর হয়রানির উদাহরণ তৈরি হয়েছে সেই হিসাব মিলছে না। আবার একই রাষ্ট্রের অংশ হয়ে গৃহায়ণ, ধর্ম মন্ত্রণালয় কিংবা ওয়াকফ প্রশাসকের দপ্তর কিংবা জেলা প্রশাসন ঠিক কোন প্রক্রিয়ায় একই জমির ভিন্ন ভিন্ন মালিকানার নথি তৈরি করে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তির মধ্যে ফেলে সেটিও বোঝা দুঃসাধ্য। রাষ্ট্র কিংবা সরকারের সমন্বয়হীনতার কারণে গণভোগান্তির এটি একটি উদাহরণ মাত্র। কবে নাগাদ এই অব্যবস্থাপনা, জাল জালিয়াতি থেকে রাষ্ট্র ও জনগণ মুক্তি পাবে সেটি প্রশ্নই রয়ে যায়, উত্তর আর মেলে না।